আচ্ছা, আপনাকে প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে কথাটি বলেছেন যে ভূমিকম্প, বড় একটি ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, এটি আসলে পুরোপুরি একটি যেটি বলি এটি বৈজ্ঞানিকদের কথা। এবং পৃথিবীতে যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করেন সবচেয়ে বড় যে বৈজ্ঞানিক যারা, তো এদের মধ্যে দুইজন, একজন হচ্ছেন আমেরিকার বর্তমানে কলোরাডো ইউনিভার্সিটিতে কর্মরত অধ্যাপক আহ, যেটি রজার বিলহাম, এবং আরেকজন প্রফেসর যিনি হচ্ছেন পিটার মোলনার। এদের দুইজনকে বলা হয় মানে ঠিক আমরা যদি বলি যে আমরা বৈজ্ঞানিক নিউটনের নাম শুনেছি, ঠিক এই মাপের বড় বৈজ্ঞানিক। এবং এনারা দুইজনই পৃথিবীতে খুবই, সবাই এখানে আসলে এই হুম। বিষয়ে যারা গবেষণা করে। তো এনাদের যে গবেষণাগুলো, কয়েকটি গবেষণা প্রকাশিত হয়েছে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্নাল যেটি হচ্ছে নেচার আমরা বলি। এবং সেখানে উনি বারবার বলেছেন যে এই যে বাংলাদেশ, এটি আসলে 8 থেকে 9 মাত্রার একটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এবং এই বিষয়ে কোনো আসলে আমরা যেটা সন্দেহের কোনো অবকাশ নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে এটি কখন হবে, এই বিষয়ে আসলে আমরা বিশেষ করে মানে আবহাওয়া যে ব্যাপারে আমরা পূর্বাভাস করতে পারি, ঘূর্ণিঝড় কখন হবে, এটি কত বড় মানে ব্যাপার যেখানে আঘাত করতেছে, দুর্ভাগ্যক্রমে আসলে ভূমিকম্প এই বিষয়ে এইভাবে পূর্বাভাস করা যায় না। তবে যেটি হচ্ছে যে আরেকটা জিনিস, কারণ আমরা বলি বিশেষ করে বাংলাদেশ, এটি আসলে প্রায় 3 দিকে আমরা বলি ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। একটি হচ্ছে যেটি আমাদের পূর্ব দিকে মায়ানমার, যেটি হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমার বর্ডার এবং ইন্ডিয়ার বর্ডার, বিশেষ করে চট্টগ্রাম, আমাদের হচ্ছে চট্টগ্রাম বিভাগ হচ্ছে মায়ানমারের সঙ্গে বর্ডার সংযুক্ত। এবং আমাদের পূর্ব দিকে হচ্ছে ভারতের আসাম এবং সরি মিজোরাম, ত্রিপুরা, এবং উত্তর দিকে হচ্ছে মেঘালয়। এই প্রত্যেকটা এরিয়ায় আসলে অনেক, যেটি আমরা ভূচ্যুতি বলি, খুবই সক্রিয় একটি ভূচ্যুতি। এবং আমরা এটি যে জিনিসটা জানি যে এই যে আমাদের ভারতের যে ইন্ডিয়ান প্লেট যেটা আমরা বলি বৈজ্ঞানিক ভাষায়, এবং এটি আসলে আমাদের উত্তর দিকে একটা ইউরেশিয়ান প্লেটের মধ্যে ডুবে যাচ্ছে, বিশেষ করে আমাদের উত্তর দিকে। আর হুম। একটা হচ্ছে পূর্ব দিকে, এটি আমরা হচ্ছে বার্মিজ প্লেটের দিকে যাচ্ছে। এবং এটি প্রতি একটা আর একটা নিচে হচ্ছে তলায় যাচ্ছে, যে প্রায় 20 থেকে 40 মিলিমিটার। তো এটা বলা হয় বিশেষ করে আমাদের আসামে, যেটি 1897 সালে একটি ভূমিকম্প হয়েছে 8.7 মাত্রায়, সেটির পরে আসলে প্রায় 127 বছর অতিক্রম হয়েছে। এবং এর মধ্যে কোনো বড় মাত্রার ভূমিকম্প হয়নি। ঠিক একইভাবে আমাদের পূর্ব দিকে যে বর্ডারে, যেটি এটি একই কথা প্রযোজ্য। এবং এরপরে যেটি আছে, আমাদের বাংলাদেশের অভ্যন্তরে 3টি ভূচ্যুতি রয়েছে যেটি প্রমাণিত। এই এইগুলোতেও আসলে খুব বড় মাত্রার ভূমিকম্প হয়নি। যেটি আমি বললাম যে 5.7 যেটি হলো, এটি আসলে খুব মানে আমরা বলবো একটা, এটা মডারেট বলে আসলে, হ্যাঁ, এটাকে যে মধ্যম মানে ভূমিকম্প, এটাকে বড় বলা হয় না। তো এখন কথা হচ্ছে এখন যে এই যে বড় পলাশ, মাত্রার, আপনি জি। যেটা বলছেন যে 8.9 রেক্টর স্কেলের একটা ভূমিকম্পের ঝুঁকি যেটা আছে, এটা কি আপনার মনে হয় যে ইমিডিয়েট এই ঝুঁকিটা আছে? কি মনে হ্যাঁ, হচ্ছে এমনিতে? আমরা জানি যে মায়ানমারেও ভূমিকম্প হয়েছে, রাইট? এবং জি। সেক্ষেত্রে আসলে এই ঝুঁকিটা কি সরে যাচ্ছে কিনা, মানে বাংলাদেশে ঢাকার এই দিকটা আমরা জানি ঝুঁকি বেশি, কিন্তু আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এই জিনিসটা যেটা বললাম যে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে 3টি ভূচ্যুতি রয়েছে। এই এই যে মায়ানমারের যে ভূমিকম্পটি হয়েছে, সেটি আসলে অন্য একটি ভূচ্যুতির মধ্যে হয়েছে, যেটি আমরা বলি আরাকান প্লেট। যেটি আসলে যে আমাদের চট্টগ্রাম আরাকান পর্বত, এবং যেটি হচ্ছে মায়ানমারের। তো ওইখানে ওই প্লেটটা আসলে আমাদের চট্টগ্রাম থেকে অনেক দূরে, প্রায় 400 কিলোমিটার দূরে। আমাদের মায়ানমার মানে ঠিক একদম প্রায় আমরা যদি বলি বাংলাদেশ, আমাদের যে কক্সবাজার যেটা বলি, সরি টেকনাফ যে বর্ডার, বান্দরবান জেলার যে বর্ডার এবং মায়ানমার, ওটার উপর দিয়ে আরেকটি আসলে একটা ভূচ্যুতি যেটি হচ্ছে আহ উত্তর পশ্চিম দিক থেকে, সরি উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে একটি ইয়ে হয়ে গেছে। তো ওই বর্ডার, ওই ওই যে ভূচ্যুতি, ওটাতে আসলে খুব বড় মানে ভূমিকম্প অনেকদিন ধরে হয়নি। আর আমরা আরেকটা যেটি বললাম আমরা ডাউকি ফল্ট মলি, সেটি আসলে প্রায় পূর্ব থেকে পশ্চিম দিকে কিছুটা বিস্তৃত। সেটি হচ্ছে ঠিক আমরা যেটা বলি আসাম যে মালভূমির উপরে, এটিকে ডাউকি প্লেট বলে। যেটাটি বললাম আমি, 1897 সালে একটি ভূমিকম্প হয়েছে 8.7 মাত্রার। এবং এই ভূমিকম্পটির কারণ প্রভাব পড়েছিল ঠিক একটু দিল্লি পর্যন্ত, ঠিক আছে। এবং আমরা আমরা এরপর ইতিহাস বলে যে দিল্লি পর্যন্ত এখানকার যে বেশিরভাগ হচ্ছে মন্দির এবং যেটি আমরা মসজিদের যে মিনার গুলো ছিল, হুম, হুম। সেগুলো ভেঙে গিয়ে পড়ে গেছিল। তো এই এই জন্য বলতেছি যে এই গত 127 বছরের প্রতি বছরের যদি আমরা গড়ে 20 মিলিমিটার করে ধরি, এবং এর মানে হচ্ছে প্রায় ইতিমধ্যে আমরা যথেষ্ট পরিমাণ চাপ ওখানে, যে পরিমাণ যে শক্তি সেখানে সঞ্চিত হয়েছে, এই শক্তি হিসাব করেই আসলে বৈজ্ঞানিকরা বলেছেন যে এইখানে আর
থেকে 9 মাত্রা ভূমিকম্প সংঘটিত হলে যে পরিমাণ শক্তি প্রয়োজন, মানে এই পরিমাণ এই শক্তি সেটা জমে আছে, আমি বুঝতে পেরেছি, সেটি কিন্তু জমে আছে। কিন্তু ইমিডিয়েট রিস্কটা কতটুকু আসলে, সেই সেই জায়গাটা একটু বুঝতে চাইছি আমরা। আমি আবার বললাম এই জিনিসটা আসলে ভূমিকম্পতে আমরা এটা ভূমিকম্প যে কোনো সময়, আজকে আমরা এখন যখন কথা বলতেছি এটা এই মুহূর্তে হতে পারে, ঠিক আছে। মানে আমরা যেটা বলি এই অনিশ্চয়তাটা ভূমিকম্প বিজ্ঞানের ক্ষেত্রে এটি থেকে যায়, এটি আমরা বলতে পারি না। কিন্তু আমরা বললাম যে আমরা জানি এটা হবে, ঠিক কখন হবে যে সময়টা এক্স্যাক্টলি সেটি আমরা আসলে পুরোপুরি বলতে পারি কেউ না। বুঝতে এটা পারছি না। আচ্ছা, এখানে কিছুটা বলা যায় সামান্যতম, যেটি হচ্ছে যদি আমাদের যথেষ্ট পরিমাণ যন্ত্র থাকে, মানে যেটি আমরা বলি অবজারভেশন স্টেশন, যেটি আমরা যদি বসাতে পারি বিশ্বের অন্যান্য দেশে, আমেরিকা, ইটালি বা এই অন্যান্য দেশের মতো, যেখানে অনেক বেশি ওরা মানে এই যে মনিটরিং স্টেশন যেটা আমরা বলি ভূমিকম্প ভাষায়, এবং যেটা বলে জিপিএস গাইডেড গ্লোবাল পজিশনিং সিস্টেম, যারা ভূমির আসলে যেটা বলি কিছু কিছু ভূমিকম্প হয় যেগুলো আসলে মাত্রা সাধারণত প্রতিদিনই আসলে হয় 1, 2, 3, 1, 2 মাত্রার, যেগুলো আসলে আমরা মানুষ হিসেবে আমরা করতে পারি না, পর্যবেক্ষণ করতে পারি না, বুঝতে পারি না। কিন্তু এই যন্ত্রের মাধ্যমে ওই 1 বা 2 মাত্রার ভূমিকম্প গুলো পর্যবেক্ষণ করা সম্ভব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের আমাদের বাংলাদেশে এখানে সেই যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি নেই। এই পরিমাণগুলো নাই, এটা হচ্ছে মেইন প্রবলেম। আপনি যেটা বললেন যে একটা বড় মানে 8 থেকে 9 মাত্রা বড় ভূমিকম্প হওয়ার পূর্বে আসলে দেখা যাচ্ছে, মানে এই যে যেখানে বিভিন্ন অন্যান্য দেশে যে এই ধরনের ছোট ছোট ভূমিকম্প প্রায় 3-4 দিন বা 5 দিন পূর্ব থেকে হয়, মানে 1, 2, 3 মাত্রার, যেটি আসলে আমরা বলি প্রিকারসর। আমরা এটা দেখে অনেকেই পলাশ, অনেকেই বলছেন যে আগামী সপ্তাহটা মানে 6-7 দিন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আপনিও কি একমত? আগামী 6-7 দিন কেন গুরুত্বপূর্ণ? এটি আসলে পুরোপুরি একমত। আপনি যেটি বললেন যে এটা অনেক সময় হয়, আমি যেটি বললাম যে আমাদের বাংলাদেশটা আসলে অনেক জটিল, যেহেতু বললাম তিনটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে তিনটি এবং দুই দুই সাইডে দুইটি, একটি হচ্ছে পূর্ব সাইডে, একটি হচ্ছে উত্তর সাইডে, এই 5টি প্লেট। মানে এখানে আমরা যেটা বলি যে আমরা এটাকে বলি হচ্ছে ডোমিনো ইফেক্ট। আপনি যদি কখনো চিন্তা করে, আপনার আমি জানি না, যে বিশেষ করে আপনি হচ্ছে অনেক সময় হচ্ছে গ্রাম অঞ্চলে বা অন্যান্য শহরে, আমরা মানে শহরের ভিতরে দেখা যায় ছোট ছোট হচ্ছে এই যে লেগো পিসেস তারা দাঁড় করে রাখে, একটাকে টাচ করলে একটার পর একটা, একটা আরেকটাকে পরে, তারপরে একটা পরে, এবং সবটা পড়ে যায়। বা আমরা গ্রামে যেটা দেখছি যে এই যে ইট দিয়ে অনেক সময় যে ইট দাঁড় করে রাখে একটার পর অনেক, একটা ইটে একটু টাচ করলে পরে এটা, পরের ইটে যে টাচ করে তারপরে একটা, এবং সবগুলো পড়তে থাকে, এটাকে আমরা বলি ডোমিনো ইফেক্ট। তো এই ডোমিনো ইফেক্টের কারণে আমরা যে বললাম যে আর 5.7 মাত্রার যে ভূমিকম্পটি শুক্রবারে হলো নরসিংদীতে, এটার ইফেক্ট হতো গিয়ে পাশের যে প্লেটটা যেটা বলতেছে সেটার মধ্যে পড়বে, এবং এইভাবে এটা চলতে থাকবে।